অন্যের বউকে কেন তোকে এনে দিতে হবে? রীতি এখন তোর কেউ না। বিয়ে করবি বল, আমি কাল থেকে পাত্রী দেখা শুরু করি। বাবার মুখে অন্যের বউ শব্দটা শুনে শুভ্রের শরীরের রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। সে টলমল চোখে বাবার দিকে তাকে নির্লিপ্ত স্বরে বলল, পাত্রী নয় আব্বু, যদি কিছু করতেই হয় তবে মেরে আমাকে দাফনই দিয়ে দেন। হৃদি ছাড়া অন্য কোনো মেয়ের নাম আমার পাশে বসানোর চেয়ে কবরের মাটি অনেক বেশি শান্তির হবে। সোহান চৌধুরী এবারও কোনো দয়া দেখালেন না, পাথরের মতো স্থির হয়ে বসে রইলেন। শুভ্র এবার অবুঝ শিশুর মতো ফুপিয়ে উঠে বলল, আব্বু, আমি নিঃশ্বাসটা শান্তিতে নিতে পারছি না। সারাটাক্ষণ কলিজার ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে কাটছে। আমার ওকে দেখতে ইচ্ছে করছে খুব। প্লিজ আব্বু, ওকে একটাবার এনে দিবেন। কিচ্ছু বলবো না ওকে, শুধু একটু দূর থেকে দেখে আমার চোখের এই তৃষ্ণা মেটাবো। একবার ওকে দেখলেই হয়তো আমার এই দহন একটু কমবে। সোহান চৌধুরী এবার ব্যঙ্গাত্মক স্বরে বললেন, কেন? তুই না বলে পাতাল থেকে হলেও ওকে খুঁজে বের করবি? তবে এখন কেন এভাবে ভেঙে পড়ছিস? বের কর ওকে নিজের দাপটে। বাবার এই তিরস্কারে শুভ্র যেন আরো কুকড়ে গেল। সে দু হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। এমন কোনো জায়গা নেই আব্বু যেখানে আমি ওকে খুঁজিনি। পুরো শহর, প্রতিটা গলি, প্রতিটি পরিচিত মুখ, সব জায়গায় দেখা শেষ। কোথাও নেইও, পেলাম না আমি ওকে। হেরে গেছি আব্বু। আপনার এই জেদি ছেলেটা আজ ওর ভালোবাসার কাছে পুরোপুরি হেরে গেছে। তাই তো আপনার পায়ের কাছে পড়ে আছি। আমার রিদিকে এনে দেন আব্বু, না হলে কসম আমি সত্যি মরে যাব। শুভ্রের এমন করুণ আরতি, এমন হাহাকার দেখে পাষাণ হৃদয়ের জল আসার কথা। সাহেরা চৌধুরী আর শুভ্রা তখন কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু সোহান চৌধুরী যেন আজ নিষ্ঠুরতার চরম সীমানায় পৌঁছে গেছে। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বললেন, মরে যা তুই। বাবার মুখে এই চরম কথা শুনে সাধারণ কোনো ছেলে হলে হয়তো বুক ফেটে যেত, কিন্তু শুভ্রের মাঝে কোনো ভাবান্তর হলো না। তার কষ্টের সীমা ছাড়িয়ে সে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মৃত্যুও তার কাছে তুচ্ছ। সে ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে বাবার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আব্বু, মরে গেলে কি শান্তি পাওয়া যায়? অশান্তিগুলো কি দেহের সাথে দাফন হয়ে যায়? ছেলের মুখে মৃত্যুর এমন সহজ স্বীকারোক্তি শুনে সাহেরা চৌধুরীর কলিজা ফাটানো আর্তনাদ দিয়ে উঠলেন। তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চুপ কর শুভ্র, দোহাই লাগে তোর। এসব কি অলক্ষণী কথা বলছিস? নিজের মা বেঁচে থাকতে এসব কথা বলতে তোর একটুও বুক কাঁপছে না? শুভ্র মায়ের কথার কোনো উত্তর দিল না। সে টলমল পায়ে উঠে দাঁড়ালো, তার বাবার দিকে একবার শেষবারের মতো স্লান দৃষ্টিতে তাকালো। সে চোখে না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো রাগ। তারপর আর কোনো শব্দ না করে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। খট করে দরজাটা বন্ধ হওয়ার শব্দটা পুরো বাড়িতে এক অশুভ নিস্তব্ধতা বয়ে আনলো। সাহেরা চৌধুরী রাগে আর শোকে সোহান চৌধুরীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এইটা আপনি কি বললেন? ছেলেটা আমার এমনি মেয়েটাকে না পেয়ে পাগল হয়ে আছে, তার উপর আপনি রাগের মাথায় নিজের সন্তানকে মরে যেতে বললেন? আপনার কি একটুও মায়া নেই? সোহান চৌধুরীর সোফায় হেলান দিয়ে কঠোর স্বরে বললেন, বলেছি তো কি হয়েছে, মরে যাবে। যে ছেলে ভালোবাসার মানুষকে ছেড়ে এতগুলো দিন বাইরে থাকতে পারে, সে ছেলে আবার ভালোবাসার জন্য মরে যাবে? এটা আমার বিশ্বাস করতে হবে? দিস ইজ অল ড্রামা। ঈশান আর সহ্য করতে পারল না। সে কয়েক কদম এগিয়ে এসে বিনীত কিন্তু দৃঢ় গলায় বলল, আঙ্কেল, আমার মনে হচ্ছে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বদ সত্যি খুব খারাপ অবস্থায় আছে। সোহান চৌধুরী ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকালেন। তুমি চুপ থাকো ঈশান। তোমার কথা শুনে কি এখন আমার চলতে হবে? অনেক রাত হয়েছে, এবার নিজের বাড়ি ফিরে যাও। ঈশান আর কথা বাড়িয়ে লাভ নেই বুঝে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে এলো। তার বুকের ভেতরটা কু ডাকছে। শুভ্রের সেই শান্ত হাসিটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। গেট দিয়ে বের হতেই পেছন থেকে মায়া ভরা এক চিলতে কণ্ঠ ডাকলো, ঈশান ভাইয়া। ঈশান থেমে গেল, ঘুরে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে। তার চোখেও জল। শুভ্রা কাছে এসে নিচু স্বরে বলল, আব্বুর কথায় রাগ করবেন না প্লিজ।
আব্বুর মেজাজ গরম হলে একটু খিটমিটে হয়ে যায়, ঠিক ভাইয়ার মতো। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে না, রাগ কেন করব? আঙ্কেল রেগে আছেন সেটা আমি জানি। যে বাবা নিজের ছেলেকে রাগের মাথায় মরে যেতে বলতে পারেন, সেখানে আমি তো বাইরের লোক। আমাকে কি বলবেন তাতে আমার কিছু যায় আসে না। শুভ্রা একটু অবাক হয়ে বলল, এভাবে কেন বলছেন? আমার আব্বু বুঝি আপনার বাবার মতো না? ঈশান একটু স্লান হেসে বলল, আমি কখন বললাম তোমার আব্বু আমার বাবার মতো না? আমি আঙ্কেলকে যথেষ্ট সম্মান করি। শুভ্রা এবার মাথা নিচু করে আঁচল দিয়ে চোখ মুছল, তারপর খুব ধরা গলায় বলল, আমি বুঝেছি, কিন্তু আমার না খুব ভয় করছে। ঈশান ভ্রু কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ মুখে চিন্তার ছাপ থাকলেও সে সেটা শুভ্রার সামনে প্রকাশ করতে চাইল না। সে হালকা চালে জিজ্ঞেস করল, কেন? হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? শুভ্রা ভয়ে ভয়ে দোতলার ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, ভাইয়া যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে বসে? ঈশান আবার বাঁকা এক চিলতে হাসি দিল। পরিস্থিতিটা একটু হালকা করার জন্য সে কৌতুকের ছলে বলল, আরে করলে করতে দাও না। লাইলি মজনুর মতো অমর প্রেম হয়ে থাকবে। পরে তোমাদের এই চৌধুরী বাড়িতেও লায়লা মজনুর প্রেমের মেলা বসবে। আর সেই মেলাতে আমি তোমাকে স্পেশাল দেখে একটা প্যাপু বাঁশি কিনে দেব। তুমি সেটা বাজিয়ে সারা বাড়ি বলে বেড়াবে, এ লায়লা মজনুর মেলা। শুভ্রার বিষণ্ণ মুখে মুহূর্তেই হাসি দেখা ফুটে উঠল। সে খিলখিল করে হেসে উঠে বলল, আপনিও না ঈশান ভাইয়া, এই বিপদের মধ্যেও আপনার মশকরা থামে না। ঈশানও হাসল, তবে সেই হাসির পেছনে এক অজানা আশঙ্কা লুকিয়ে রাখল। সে শুভ্রার মাথায় আলতো করে হাত রেখে বলল, যাও, অনেক রাত হয়েছে, রুমে চলে যাও, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। পুরো ঘর এলোমেলো করে তাণ্ডব চালাচ্ছে শুভ্র। ডার্কের কড়া নেশার মাথা ঝিমঝিম করছে। শিরায় শিরায় আগুনের মতো রাগ আর বুকে অসহ্য হাহাকার। কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছে না। পাগলের মতো হাত পা ছুটছে, মাথা একদম কাজ করছে না। ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। টানা 3 দিন ঘুম নেই। চোখগুলো ফুলে লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছে এখনই রক্ত ঝরবে। হঠাৎ কেবিনের পার্সোনাল ড্রয়ারটা সজোরে টেনে খুলতেই একটা চকচকে ছবি সিটকে সামনে এসে পড়ল। শুভ্র থমকে গেল। কাপা কাপা অসার হাতে ছবিটা ধুলো মাখা মেঝেতে তুলে ধরল। চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল রিদির স্কুল ড্রেস পরা সেই চেনা মুখটা। দুপাশে লম্বা দুটো বেনি, মুখে সেই পরিচিত নিষ্পাপ মিষ্টি হাসি। এই পিকটা শুভ্রা তুলেছিল শুভ্রের ফোন দিয়ে। তখন ওরা ক্লাস 10-এ পড়ে। ওদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেদিন। স্কুলেই ছোটোখাটো সেলিব্রিটি হয়েছিল। শুভ্রার তখন নিজের ফোন ছিল না, তাই ও ভাইয়ের ফোনটা নিয়ে গিয়েছিল আর তখনই এই ছবিটা তুলেছিল। সেদিনের কথা শুভ্রের স্পষ্ট মনে আছে। এই ছবিটা ফোনে দেখার পর সারা রাত ও ঘুমায়নি, শুধু এক দৃষ্টিতে চেয়েছিল। পরের দিনই ও দোকান থেকে ছবিটা প্রিন্ট করে বের করে নিয়ে এসেছিল, যাতে ফোন ছাড়লেও বাস্তবে সব সময় রিদিকে চোখের সামনে দেখতে পারে। আজ এতদিন পর ধুলো মাখা সেই ছবিটা দেখে শুভ্রের মরার ফ্যাকাশে মুখে এক চিলতে বিষাদ মাখা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি স্থায়ী হলো না। পরক্ষণে বুকের বাঁ পাশে তীব্র একটা মোচড় দিয়ে উঠল, যেন কেউ ধারালো ছুরি দিয়ে কলিজাটা এফোর ওফোর করে দিল। শুভ্রের নিঃশ্বাস আটকে এলো। সে কি তাহলে হৃদিকে সত্যি সত্যি হারিয়ে ফেলল? তার এত বছরের জমানো পাহাড় সম ভালোবাসা কি এভাবে হেরে গেল? সে কি তার মনমোহিনীকে পেয়েও পেল না? এই দুঃসহ চিন্তাটা মাথায় আসতেই শুভ্র ছবিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে বেঁচেতে ধপ করে বসে পড়ল। দু হাতে নিজের মাথার চুল খামচে ধরে জানোয়ারের মতো আর্তনাদ করে উঠল ও। না না, হৃদি আমার, ও শুধু আমার। শুভ্রের বুকের ভেতর দহন আর যন্ত্রণা ক্রমই বাড়ছে। শান্তিতে এক ফোঁটা নিঃশ্বাসও নিতে পারছে না ও। দম বন্ধ হয়ে আসছে। হাতের ছবিটা শিথিল হয়ে মেঝেতে পড়ে গেল। মুহূর্তেই হৃদির হাসি মুখটা আবসা হয়ে পুরোপুরি শুভ্রের চোখের সামনে ভেসে উঠল। শুভ্র এক পলক সেই শূন্যতায় চেয়ে থেকে সজোরে চোখ বন্ধ করে নিল। এই ছবিটা, এই স্মৃতিগুলো এখন ওকে বাজার বদলে আরও তিলে তিলে মারছে।
শুভ্র এই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ভেতরটা যেন জীবন্ত কয়লার মতো পুড়ছে। সে পাগল হয়ে এদিকে ওদিকে তাকাতে লাগলো। তার শূন্য চোখ দুটো হন্য হয়ে কিছু একটা খুঁজছে। হঠাৎ তার চোখ গিয়ে আটকে গেল টেবিলের উপরে রাখা একটা বড় কাচের বোতলের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে ট্রায়াজোলাম। শুভ্র একদম নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সেই বোতলের দিকে হাত বাড়ালো। তারপর টলতে টলতে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে পাগলের মতো 5-6টা করে ট্যাবলেট মুখে দিচ্ছে আর গিলছে। তার থামার কোনো নাম নেই, যেন এই বিষগুলো খেলেই বুকের ভেতরের দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভে যাবে। খেতে খেতে সে পুরো বোতলটাই শেষ করে ফেলল। খালি বোতলটা হাত থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। 10 পাতা ট্যাবলেট ছিল ওই এক বোতলে, কিন্তু শুভ্রের আছন্ন মস্তিষ্ক মনে হচ্ছে সে মাত্র কয়েকটা ট্যাবলেট খেয়েছে। সে আরও খাওয়ার জন্য আশেপাশে পাগলের মতো হাতড়াতে লাগলো, কিন্তু আর কিছু পেল না। শরীরটা এবার নিস্তেজ হয়ে আসছে। হাল ছেড়ে দিয়ে সে ধপ করে সোফায় বসে পড়ল। হাতে তার এখনও হৃদির সেই স্কুল ড্রেস পরা ছবিটা ধরা। মাথাটা ভীষণভাবে ঘুরছে। চারিদিকে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। সে হৃদির ছবিটার দিকে ঘোলাটে চোখে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে মাথাটা সোফায় হেলিয়ে দিল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা দুর্বল কণ্ঠে এক বুক হাহাকার নিয়ে কাতর কণ্ঠে গেয়ে উঠল। বলো কিভাবে রব? এভাবে আমায় গোছাবে কে দুহাতে? ফিরে আসো না। আর তো পারি না। বাঁচি, চলো না আবার একসাথে। শুভ্রের শরীরটা এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। ট্রায়াজোমের ওই কড়া বিষগুলো রক্তে মিশে গিয়ে সরাসরি ওর মস্তিষ্কে আঘাত করছে। মাথাটা সোফায় হেলিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ওর পুরো শরীর পাথরের মতো ভারী হয়ে এলো। শুভ্র অনুভব করতে পারছে ওর পায়ের পাতা থেকে শুরু করে বুক পর্যন্ত এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে ও, কিন্তু ফুসফুসটা যেন জমে গেছে। বাতাস টেনে নিতে কলিজার প্রচণ্ড টান পড়ছে। হঠাৎ শুভ্রের ভেতরটা এক ভয়াবহ মোচড় দিয়ে উঠল। পাকস্থলী থেকে উথাল পাথাল হয়ে এক দোলা বিষাক্ত তরল ওর কণ্ঠনালী বেয়ে উপরে উঠে আসছে। শুভ্র নিজেকে সামলানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে। ওর ঠোঁটের কোণ বেয়ে সাদা ধবধবে ফেনা গড়িয়ে পড়তে লাগলো। সেই সাদা ফেনা ওর চিবুক ভরিয়ে গলার দিকে বয়ে যাচ্ছে। ওর মুখটা যন্ত্রণায় কুঁচকে নীলচে বর্ণ ধারণ করছে। অক্সিজেনের অভাবে প্রতিটি কোষ যেন শেষবারের মতো আর্তনাদ করে উঠছে। ওর হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে এলো। যে ছবিটা ওর বুক দিয়ে আগলে রেখেছিল সেই ছবিটা ঘাম আর ধুলো মাখা হাতের মুঠো থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। শুভ্র ঝাপসা চোখে শেষবারের মতো মেঝের দিকে তাকালো। ছবির সেই হাসি মুখে হৃদি যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুভ্রের চোখের পাতাগুলো এখন হাজার মনের ভারী লোহার মতো চেপে বসেছে। ও চেঁচাতে চাইল হৃদি বলে, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা ঘরঘরে অস্পষ্ট স্বর বের হলো। শুভ্রের শরীরটা সোফা থেকে ধীরে ধীরে গড়িয়ে মেঝের কার্পেটে আছড়ে পড়ল। ওর মাথাটা এক পাশে ঝুঁকে আসছে। ঠোঁটের কোণে সেই সাদা ফেনা এখন আরও বেশি ঘন হয়ে বের হচ্ছে। ওর শরীরটা এবার প্রচণ্ডভাবে কেঁপে উঠে নিথর হয়ে গেল। চোখ দুটো আধবোজা হয়ে স্থির হয়ে আছে। কোনো পলক নেই, কোনো স্পন্দন নেই। পুরো ঘরে এখন শুধু মৃত্যু শীতল নীরবতা। এক সময়ের অদম্য শুভ্র চৌধুরী আজ নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে আছে। ওর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘুমের ওষুধের খালি পাতা আর সেই স্কুল জীবনের ছবিটা। যে ভালোবাসার জন্য ও এতদিন হাহাকার করেছে, সেই ভালোবাসার যন্ত্রণার অবসান ঘটাতেই যেন সেই চিরস্থায়ী অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছে। রাত গভীর, বাইরে শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক। বাড়ির সবাই একরাশ শোক বুকে নিয়ে কোনো মতে ঘুমানোর চেষ্টা করছে। সাহেরা চৌধুরীর চোখে এক বিন্দু ঘুম নেই। কেমন যেন তার মনটা বারবার করে ডাকছে।
তিনি কয়েকবার শুভ্রের রুমের দরজায় আলতো করে নক করেছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায়নি। ভেবেছেন ছেলেটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। সেই গভীর রাতে পাগলের মতো বাড়িতে ঢুকলো ঈশান। ক্লাব থেকে ফেরার পর তার মনটা একদম ভালো লাগছিল না। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছিল। শুভ্রের খবর নেওয়ার জন্য সে ওর নাম্বারে গুনে গুনে 100 বার কল দিয়েছে, কিন্তু শুভ্র একবারও কল ধরেনি। সেই দুশ্চিন্তায় ঈশান আর স্থির থাকতে না পেরে সোজা শুভ্রদের বাড়িতে চলে আসলো। সে ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে সরাসরি শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় সজোরে ধাক্কা দিয়ে নক করতে করতে সে ডাকলো, বস শুনতে পাচ্ছেন? আমি ঈশান। ওভাবে অনেকক্ষণ ডাকলো ঈশান, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই। ঈশানের ভীষণ ভয় লাগলো। ওর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সেই হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো দরজায় লাথি বসাতে থাকলো। কয়েকটা প্রচণ্ড লাথিতে কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। আর ভেতরে তাকাতেই ঈশানের চোখ দুটো বড় হয়ে গেল। শরীরের সব রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে বরফ হয়ে গেল। সে কলিজা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল। বস। ঈশান সরাসরি দৌড়ে গিয়ে শুভ্রকে জাপটে ধরে অস্থির হয়ে চিৎকার করে উঠল, বস বস, এটা কি করছেন আপনি? বস চোখ খুলুন, দোহাই লাগে আপনার। ঈশান পাগলের মতো চিৎকার শুরু করলো। তার সেই গগন বিদারী চিৎকারে বাড়ির সবার কাঁচা ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। সবাই দিক বেদিক জ্ঞান হারিয়ে দৌড়ে শুভ্রের রুমে ছুটে আসলো। ঘরের মেঝেতে শুভ্রের ওই নিথর আর ফ্যাকাশে শরীরটা দেখে সাহেরা চৌধুরী রীতিমতো জ্ঞান হারানোর মতো ঢলে পড়লেন। শুভ্রা ওর ভাইয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বুক ফাটা চিৎকার করে কান্না শুরু করে দিল। সোহান চৌধুরী দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার তীক্ষ্ণ মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এটাই কি সেই একগুঁয়ে গম্ভীর আর দাপুটে তার ছেলে, নাকি অন্য কেউ? সাহেরা চৌধুরীর চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ, আমার ছেলেটারে মেরে ফেললো। ও আল্লাহ, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি সোহান চৌধুরীকেও ছাড়ব না। ঈশানের নিজের কলিজা কাঁপছে। শুভ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে তা তার কল্পনাতে ছিল না। একটা মানুষ কাউকে এতটা জানোয়ারের মতো ভালোবাসতে পারে তা আজ ঈশানের কাছেও অবিশ্বাস্য ঠেকছে। হঠাৎ ঈশানের চোখ গেল মেঝের এক কোণায়, যেখানে হৃদির ছবিটা পড়ে আছে। ঈশান কাপা হাতে ছবিটা তুলে ধরল। হৃদির সেই নিষ্পাপ হাসি মাখা মুখটা ভেসে উঠল। সোহান চৌধুরীর চোখেও ছবিটা পড়ল। উপস্থিত সবার চোখেই তখন ওই একটা ছবি। একটা ছেলে একটা মেয়েকে কতটা পাগলের মতো ভালোবাসলে নিজেকে এভাবে বিষ দিয়ে নীল করে দিতে পারে তা আজ তারা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে শুভ্রকে পাজাকোল করে তুলে নিল। শুভ্রের তুলনায় ঈশানের শরীর রোগা পাতলা হলেও এখন যেন তার গায়ের অসুরের শক্তি ভর করেছে। এখন তার কাছে শুভ্রের শরীরটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। শুভ্রকে পাজাকোল করে দৌড়ে গিয়ে গাড়িতে তুলল ঈশান। পাশে সাহেরা চৌধুরী আর শুভ্রা শুভ্রকে শক্ত করে ধরে বসে থাকলেন। সোহান চৌধুরীও কোনো মতে গাড়িতে উঠলেন। তিনি যেন জ্যান্ত এক বরফ খণ্ড হয়ে গেছেন। ঈশান উন্মাদের মতো স্টার্টিং চেপে ধরে গাড়ি চালাতে লাগলো। রাত গভীর হওয়ায় রাস্তাটা একদম জনশূন্য। সাইলেন্সারের তীব্র শব্দে রাতের নিস্তব্ধতা চিরে গাড়িটা হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছাতেই স্ট্রেচার নিয়ে কর্মীরা ছুটে এলো। শুভ্রকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল তখন ওর হাতটা ঝুলে পড়ল। মুখটা নীলচে হয়ে ফ্যাকাশে হয়ে গেছে আর ঠোঁটের কোণ দিয়ে তখনও সেই সাদা ফেনা গড়িয়ে পড়ছে। ডাক্তাররা দ্রুত শুভ্রকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। ভেতরে যেতেই ডাক্তার চেঁচিয়ে উঠলেন। সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা শুভ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। লম্বা একটা মোটা প্লাস্টিক নল শুভ্রের মুখ দিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। অচেতন অবস্থাতেই শুভ্রের শরীরটা যন্ত্রণায় একবার কুঁকড়ে উঠল। নলের এক মাথা দিয়ে বিষাক্ত সাদাটে পানি আর ঔষধের অবশিষ্টাংশ বের হয়ে আসতে লাগলো। প্রতিটি মুহূর্তে যেন যমরাজের সাথে শুভ্রের লড়াই চলছে। হাসপাতালের বাইরে করিডোরে সাহেরা চৌধুরী সোহান চৌধুরীর দিকে তাকিয়ে চিৎকার করছে। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে।
আমার ছেলের যদি কিছু হয় তবে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। এখন কি শান্তি পাচ্ছেন আপনি? আপনার ছেলে আপনার কথা রেখেছে, চলে যাচ্ছে সে। এই কি দেখতে চেয়েছিলেন আপনি? সোহান চৌধুরী এতক্ষণ নিজেকে কঠোর রাখার চেষ্টা করলেও এখন আর পারলেন না। তিনি দু হাতে নিজের বুকটা চেপে ধরে দেওয়ালের সাথে হেলে পড়লেন। শরীরের সব শক্তি যেন নিমিষেই ফুলের মতো উবড়ে গেছে। তিনি একজন বাবা, আর বাবা হয়ে নিজের সন্তানের এই মরণপন্ন অবস্থা সহ্য করবেন কিভাবে? তিনি তো স্বপ্নেও বুঝতে পারেনি তার এই পাষাণ হৃদয়ের ছেলেটা ভালোবাসার কাছে এতটা নুয়ে পড়েছে, এতটা দুর্বল হয়ে যাবে। ঈশান এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে আগলে ধরল। সে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, আঙ্কেল প্লিজ প্রেশার নেবেন না, আপনি একটু শান্ত হন। কিচ্ছু হবে না বসের, বস একদম ঠিক হয়ে যাবে, আপনি শুধু ভরসা রাখুন। গল্পের চাকা ঘুরে দুদিন পার হয়ে গেল। শুভ্রের এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তাররা জানিয়েছে শুভ্র ট্যাবলেট খাওয়ার পর প্রায় 2 ঘন্টা ওই অবস্থায় পড়েছিল, যার জন্য ঔষধের প্রতিক্রিয়া রক্তে অনেক গভীরভাবে ছড়িয়ে পড়েছে। শরীরের ভেতরে থাকা সেই বিষক্রিয়া পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত জ্ঞান ফিরবে না। তবে ডাক্তাররা আশা দিয়েছেন 2 বা 3 দিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। শুভ্রের মুখে এখন অক্সিজেন মাস্ক লাগানো, নিঃশ্বাস খুব ধীরে। মাঝে মাঝে ওর চোখের পাপড়িগুলো খুব হালকা কেঁপে ওঠে, যেন ও এক গভীর অতল অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করছে। হঠাৎ ঘুমের ঘরে শুভ্রের মনে হলো তার মাথায় কেউ খুব যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা এতটাই মায়াবী আর চেনা যে শুভ্র সেটা ভেতর থেকে অনুভব করতে পারছে। কিন্তু ঔষধের সেই তীব্র ঘোরে সে কিছুতেই নিজের চোখ দুটো মেলতে পারছে না। হঠাৎ শুভ্রের কানের কাছে কারো ফুপিয়ে কান্নার একটা কোমল মেলি কণ্ঠ ভেসে এলো। কেউ একজন তার পাশে বসে অনবরত কেঁদে চলছে। কান্নার সেই শব্দ যেন এক বুক আকুতি আর যন্ত্রণা মিশে আছে। শুভ্র স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একজন ওর হাতটা নিজের 2 হাতের তালুতে নিয়ে শক্ত করে চেপে ধরে আছে। কিন্তু অবশ হয়ে থাকা শরীরের প্রতিটি স্নায়ু যেন ওকে টেনে ধরে রাখছে। ও ছটফট করছে ভেতর থেকে, কিন্তু বাইরে ও এক নিথর দেহ হয়েই পড়ে রইল। কিছুক্ষণ পর এক ঝটকায় চোখ মেলল শুভ্র। বুকের ভেতরটা ধরপড় করছে, মনে হচ্ছে দম আটকে মরে যাবে। হৃদি বলে চিৎকার করে ডাক দিতে চাইল সে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কণ্ঠনালীতে যেন এক দলা বিষাক্ত পাথর চেপে বসে আছে। তীব্র এক ব্যথায় শুভ্র কুঁকড়ে গেল। শব্দটা গলার ভেতরে দম বন্ধ হয়ে আটকে রইল। শুভ্র দেখল চারিদিকে অন্ধকার। হঠাৎ কেউ আলো জ্বালিয়ে দিল। চোখের মণি দুটো আলোর তীব্রতায় একটু কুঁচকে এলো তার। শুভ্র দেখল সাহেরা চৌধুরী ওর মাথার কাছে দাঁড়িয়ে আছেন। সাহেরা চৌধুরী দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। কান্নামাখা গলায় বললেন, বাবা, তোর জ্ঞান ফিরেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখন কেমন লাগছে বাবা? শরীর কি খুব খারাপ লাগছে? কিন্তু শুভ্রের মাথায় তখন একটাই চিন্তা, এতক্ষণ ওর পাশে কে একজন ছিল। সেই মায়াবী হাতের স্পর্শ, সেই কান্নার শব্দ, সেটা তো কোনো স্বপ্ন ছিল না। ও স্পষ্ট অনুভব করতে পেরেছে হৃদি ওর কাছেই ছিল। শুভ্র তার মাকে কিছু বলতে চাইল, হয়তো বলতে চাইছিল, আম্মু, রিদি কোথায়? ও কি এসেছিল? কিন্তু গলা দিয়ে ফিসফিসিয়ে একটা শব্দ বের হলো না। শুভ্রের ছটফটানি দেখে সাহেরা চৌধুরী ঘাবড়ে গিয়ে বললেন, বাবা থাম, কথা বলার চেষ্টা করিস না। ডাক্তার জানিয়েছে তোর গলার অবস্থা খুব খারাপ। তুই 20 থেকে 25 দিন আগে স্বাভাবিকভাবে কথা বলতে পারবি না। কথা বলতে গেলে প্রচুর কষ্ট হবে, আর জোর করে চেষ্টা করলে গলার স্থায়ী ক্ষতি হতে যাবে। বাবা, একদম কথা বলার চেষ্টা করিস না। শুভ্র তবুও থামলো না ও পাগলের মতো ইশারায় বোঝাতে থাকলো। আম্মু, আমার রিদি কই? ও হাত পা ছুঁড়ে বেড থেকে নামার চেষ্টা করতে লাগলো। সাহেরা চৌধুরী ওর হাত দুটো চেপে ধরে আবার বললেন, বাবা আমার, শান্ত হ। অসুস্থ শরীর নিয়ে এমন করিস না, শরীরটা আরো ভেঙে পড়বে। একটু শান্ত হ বাবা।
কিন্তু শুভ্র কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ও বারবার কথা বলার চেষ্টা করছে, আর প্রতিবারই গলার ভেতরের সেই ক্ষতগুলোতে যেন কেউ জ্বলন্ত কয়লা ঘষে দিচ্ছে। যন্ত্রণা আর তীব্র অভিমানে শুভ্রের চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। পরিস্থিতি বেগতিক বুঝে সাহেরা চৌধুরী ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে শুভ্রকে পরীক্ষা করে শান্ত হতে বললেন, কিন্তু শুভ্র তখন আচ্ছন্ন হয়ে আছে এক ঘোরের মধ্যে। ওর মন বারবার বলছে দিদি আশেপাশে কোথাও আছে, ও ঠিক এসেছিল। ওর গায়ের সেই চেনা ঘ্রাণটা যেন এখনো সেই কেবিনের বাতাসে ভাসছে। শুভ্র চোখ দিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, যেন দেওয়ালের আড়াল থেকে এখনই দিদি বেরিয়ে এসে ওর হাতটা ধরবে। হঠাৎ দরজার ওপাশ থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। পাগলামি থামা শুভ্র। সোহান চৌধুরীর গলার আওয়াজ পাওয়া মাত্রই শুভ্র পাথরের মতো স্থির হয়ে গেল। ছটফটানি বন্ধ করে দিয়ে সে বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে রইল। সোহান চৌধুরী কয়েক সেকেন্ড শুভ্রের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দরজার পেছনে থাকা কারো উদ্দেশ্যে বললেন, আয় মা। মুহূর্তে দরজার আড়াল থেকে ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো রিদি। মাথাটা নিচু করে আছে সে, পরনে একটা সাদা রঙের একটা সাধারণ থ্রিপিস। রিদিকে দেখা মাত্রই শুভ্রের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। মাত্র কয়েকদিনেই মেয়েটা যেন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে কালচে ছোপ, সেই চঞ্চল ভাবটা একদম উধাও। রিদি একদম শান্ত পায়ে ভেতরে এসে দাঁড়ালো, কিন্তু একবারের জন্য সে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো না। শুভ্র তৃষ্ণার্ত চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যে ও হৃদির ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে তার কোনো হিসাব নেই। গত কয়েকটা দিন যে অগ্নিকুণ্ডে ও জ্বলছিল, এখন মনে হচ্ছে হৃদির এই উপস্থিতিতে সে অশান্তিগুলো বৃষ্টির মতো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। দীর্ঘ তৃষ্ণার পর এক আসলা শীতল জল পেলে যেমন লাগে, শুভ্রের এখন ঠিক তেমনই লাগছে। সোহান চৌধুরী শুভ্রের বেডের পাশে এসে দাঁড়ালেন। ছেলের ওই দিশেহারা চাহনি দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, প্রথমত রীতির বিয়ে হয়নি, আর বিয়ে হয়েছে বলে কেন তোকে জানানো হয়েছিল সেসব তুই পুরোপুরি সুস্থ হলে জানবি। তার আগে তোর বাবা হয়ে একটা কথা বলছি, তুই দুনিয়ার সামনে যতই শক্তিশালী বা দাপটে মানুষ থাকিস না কেন, ভালোবাসার কাছে তুই বড্ড বেশি কাঁচার দুর্বল। শুভ্র এবার ফ্যাল ফ্যাল চোখে তার বাবার দিকে তাকালো। সোহান চৌধুরী তার মনের অবস্থা বুঝতে পেরে আবার বললেন, মানে বুঝতে পারছিস না? দিদি কোনো মহাকাশ দূরে ছিল না, ও একদম আমাদের বাড়িতেই ছিল, শুভ্রার সাথেই শুভ্রার রুমে। অথচ তুই ঘরের কাছের জায়গা না খুঁজে অন্ধ হয়ে সারা শহর খুঁজে বেরিয়েছিস। তোর জেদ আর রাগ তোকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তুই নিজের ছায়াটাও দেখতে পাসনি। ভালোবাসার মানুষকে যেমন শুধরিয়ে দেয়, ভালোবাসা মানুষকে যেমন শুধরিয়ে দেয়, তেমনি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। কারো গম্ভীর কণ্ঠস্বরে সবাই দরজার দিকে তাকালো। ঈশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার পেছনে পেছনে শুভ্রাও কক্ষে প্রবেশ করলো। শুভ্রা সরাসরি শুভ্রের পাশে গিয়ে বসলো। সে বিদ্রুপে সুরে বলল, বাবা গো, আমি আমার নিজের ভাইকে চিনতে পারছি না। এ কি আমার সেই ভাই যে রাগ উঠলে পুরো বাড়িতে তাণ্ডব চালাতো? সে আজ হাসপাতালে বিছানায় পড়ে আছে, তাও কার জন্য? আমারই এক গাধি বান্দি বান্ধবী রিধির ছোট। শুধু তাই না, রিধিও তো ঠিক এইভাবে শুভ্রা চুপ একদম। ঈশানের ধমক খেয়ে শুভ্রা থেমে গেল। ঈশান সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আমার মনে হচ্ছে বসের এখন একটু বিশ্রাম আর একা থাকা প্রয়োজন। সাহেরা চৌধুরী শুভ্রের মাথায় মমতা ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে গেছে। তোর রিধি তোর কাছেই আছে বাবা। একে একে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেলেন। এখন ঘরে শুধু ঈশান, শুভ্রা আর রিদি। রিদি আগের জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার মাথা এখনো নিচু হয়ে আছে। ঈশান শুভ্রার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শুভ্রা তুমি এখনো বসে আছো, যাবে না? না, যাবো না। এখানে বসে বান্ধবী আর হবু দুলাভাইয়ের প্রেম কথাই শুনবো। তেরাভাবে জবাব দিল শুভ্রা। ঈশান ভ্রু কুঁচকে শুধালো, হোয়াট? হ্যাঁ। শুভ্র আর ঈশান দুজনই শুভ্রার দিকে চরম বিস্ময়ে ভ্রু কুঁচকে তাকালো। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্রা বস কিন্তু তোমার বড় ভাই লাগে। তো কি হয়েছে, এখন ভাইয়ের সাথে দুলাভাইও হয়ে গেছে। ভাই প্লাস দুলাভাই, প্রেম কাহিনী শোনার জন্য ভাই আমার দুলাভাই, আবার সম্মানের দিকে দুলাভাই আমার ভাই।
শুভ্রার এমন অদ্ভুত যুক্তিতে হৃদিও চমকে মাথা তুলে তাকালো। ঈশান যেন কি বলবে ভেবে পাচ্ছে না। শুভ্র এবার হাত নেড়ে ঈশানকে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। ঈশান তীক্ষ্ণ নজর লক্ষ্য করে শুভ্রের আঙ্গুল দিয়ে লেখার ভঙ্গি করছে, অর্থাৎ তার কলম আর কাগজ প্রয়োজন। ঈশান দ্রুত পাশের ডেস্ক থেকে প্যাড আর একটা কলম তুলে নিয়ে শুভ্রের হাতে দিল। শুভ্র কাঁপা কাঁপা দুর্বল হাতে দ্রুত কিছু একটা লিখল, তারপর কাগজটা শুভ্রার মুখের সামনে ধরল। শুভ্রা লেখাটা বলল, ফালতু কথা না বলে এখান থেকে যা। আমার হৃদির সাথে এখন প্রাইভেসি চাই। শুভ্রা জেদের স্বরে বলল, মোটেও যাব না আমি, এখানেই বসে তোমাদের প্রেম কথাই শুনবো। নির্লজ্জ মেয়ে। ঈশান বিড়বিড় করে কথাটা বললেও শুভ্রার কানে পৌঁছাতে একদম সময় লাগলো না। সে রাগী চোখে ঈশানের দিকে তাকালো। কিছু বললেন? না, আর কি বলবো? ঈশান বেশ আফসোস করার ভঙ্গিতে জবাব দিল। শুভ্র কাগজের উপর পুনরায় দ্রুত কিছু লিখল। শুভ্রা আবারও সেটা বলল, শরীর দুর্বল কিন্তু হাত না। থাপ্পড় যদি খেতে না চাস তাহলে এখনই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। শুভ্রা ভয়ে দুবার ঢোক গিল। শুভ্র মোটেও ভয় দেখাচ্ছে না। তার ভাই সব সময় সিরিয়াস থাকে এবং যা বলে তা করার ক্ষমতা রাখে। শুভ্রা এবার আমতা আমতা করে বলল, একটু থাকি না। শুভ্র কাগজের উপর বড় বড় অক্ষরে লিখল। গেট আউট। ধমক ছাড়াই শুভ্রের চোখের চাহনি দেখে ঈশান আর শুভ্রা দুজনেই তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তেই পুরো ঘরটা এক অদ্ভুত নীরবতা গ্রাস করল। হৃদি এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, তার মাথা নুয়ে আছে এবং চোখের পাপড়িগুলো থরথর করে কাঁপছে। শুভ্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। দুজনের বুকের ভেতর এখন এক অদ্ভুত অনুভূতির তোলপাড় চলছে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটলো। সময় কতটুকু পার হয়েছে তারা নিজেরাও বলতে পারে না। শুভ্রের ধৈর্যের চ্যুতি ঘটল। এভাবে নিস্তব্ধ হয়ে থাকাটা সে আর সহ্য করতে পারছে না। এক ঝটকায় সে লাথি বসালো পাশে রাখা ঔষধের টেবিলে। বিকট শব্দে টেবিলটা উল্টে মেঝেতে পড়ে গেল। কাচের বোতলগুলো ভেঙে ঝনঝন শব্দে চারিদিক ছড়িয়ে পড়ল আর ঔষধগুলো গড়িয়ে গেল মেঝেতে। হৃদি আতঙ্কে চমকে মাথা তুলল। শুভ্র সাথে সাথে চোখের ইশারায় তাকে কাছে আসার আদেশ করল। হৃদি তবুও নড়ল না, তার পা যেন মাটির সাথে গেঁথে গেছে। শুভ্র হাতের চিরকুটটা মুঠো পাকিয়ে গোল বল বানিয়ে হৃদির দিকে ছুঁড়ে মারল। হৃদি আবারও কেঁপে উঠল। এবার সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুব ধীরে ধীরে সে শুভ্রের শয্যা পাশে এগিয়ে এলো। তার হাঁটু কাঁপছে এবং বুকের ধরফরানি যেন বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে। শুভ্র পলকহীন চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। এই মুখটা দেখার জন্য সে কত রাত তৃষ্ণার্ত চাতকের মতো কাতর হয়ে মরেছে তার কোনো হিসাব নেই। আচমকা শুভ্র হৃদির হাত ধরে সজোরে টান মারল। হৃদি তাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের বুকের উপর আছড়ে পড়ল। আকস্মিক ধাক্কায় দুজনের ওষ্ঠজোড়া মুহূর্তের জন্য মিলিত হলো। হৃদির পুরো শরীর যেন বরফ হয়ে গেল। শরীরের লোমকূশগুলো এক অজানা শিহরণে জেগে উঠল। শুভ্র আলতো করে হৃদির ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। হৃদি কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বলল, আপনি অসুস্থ, একটু নিজের শরীরের খেয়াল রাখবেন। শুভ্র কোনো কথা না বলে পাশ থেকে কাগজ টেনে নিল। দ্রুত হাতে কিছু একটা লিখে হৃদির চোখের সামনে ধরল। হৃদি বলল, তুই কি এসেছিলি আমার কেবিনে? হৃদি কোনো উত্তর দিল না। সে পুনরায় মাথা নিচু করে রইল। শুভ্র এবার কঠোর চোখে তাকিয়ে আবার লিখল, উত্তর দে। হৃদি খুব ধীর লয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। সে দ্রুত কাগজে লিখল, লুকিয়ে কেন ছিলি আমার থেকে? হৃদি এবার চোখ তুলে শুভ্রের চোখের দিকে তাকালো। তার কণ্ঠে এক অদ্ভুত নির্লিপ্ততা। সে শান্ত স্বরে বলল, আপনার সামনে আসতে ইচ্ছে করেনি। কথাটা শোনা মাত্রই শুভ্রের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চিৎকার করে কিছু বলতে চাইল, কিন্তু গলার সেই তীব্র ব্যথায় আটকে গেল। অবুঝের মতো শুভ্র তবু শব্দ করার চেষ্টা করছে দেখে হৃদি ব্যাকুল হয়ে উঠল। সে চট করে নিজের আঙ্গুল শুভ্রের ঠোঁটের উপর চেপে ধরল। আর্তনাদ করে হৃদি বলল, করছেন কি? কথা বলবেন না প্লিজ। শুভ্র কাগজের উপর বিষাদ মাখা হাসি মুখে লিখল, আমি যদি মরে যেতাম?
হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না, এবার সে ফুপিয়ে কেঁদে দিল। শুভ্রের হাত থেকে কলম আর কাগজটা এক প্রকার ছিনিয়ে নিল সে। অশ্রু ভেজা চোখে বড় বড় অক্ষরে কাপা কাপা হাতে হৃদিও কিছু একটা লিখলো এবং শুভ্রের চোখের সামনে ধরল। শুভ্র দেখলো সেখানে লেখা, আপনার লাশের পাশে তখন আরেকটা লাশও থাকতো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে কাগজে লিখল। এত কষ্ট দেওয়ার কারণ? হৃদি এবার আর চোখের জল আটকালো না। সে শুভ্রের হাত থেকে কলম নিয়ে জেদের বশেই লিখল। প্রতিশোধ। শুভ্র আলতো করে হাসলো, সেই হাসিতে কোনো রাগ নেই, আছে এক বুক প্রশান্তি। সে পুনরায় কাপা কাপা অক্ষরে লিখল। একটু শক্ত করে জড়িয়ে ধরবি আমাকে? হৃদি আর এক মুহূর্ত দেরি করলো না। সে দু হাতে শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সে ঘন ঘন লম্বা শ্বাস ফেলতে লাগলো। মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে বুকের ভেতরে জমে থাকা পাহাড় সম হাহাকারগুলো সে আজ মুক্ত করে দিচ্ছে। শুভ্র নিজের সমস্ত শক্তি দিয়ে হৃদিকে জড়িয়ে বুকের সাথে পিষ ধরল। তার আলিঙ্গন এতটাই সুদৃঢ় ছিল যে মনে হচ্ছিল সে হৃদিকে নিজের অস্তিত্বের ভেতরে মিশিয়ে নিতে চাইছে। দুজনই একে অপরের হৃৎস্পন্দন অনুভব করতে পারছে। অনেক দিন পর যেন তারা এক শান্ত শীতল আশ্রয়ের দেখা পেল। সেও বড় বড় শ্বাস নিয়ে হৃদির গায়ের সেই চেনা ঘ্রাণটা ফুসফুসে ভরে নিতে লাগলো। অবশ হয়ে আসা শরীরটা যেন এই মুহূর্তে এক অলৌকিক প্রশান্তি ফিরে পেল। কিছুক্ষণ এভাবেই কাটলো। হৃদির গায়ের চেনা সুবাস আর হৃৎস্পন্দনের শব্দে শুভ্রের বুকের ভেতরটা জড়িয়ে আসলো। হঠাৎ হৃদি তার বুক থেকে বুক তুলে সহজ চোখে শুভ্রের দিকে তাকালো, আর্তনাদ মেশানো কণ্ঠে বলে উঠল, আমাকে এত ভালোবাসেন তো আগে বলেননি কেন? হৃদি প্রশ্নটা করতেই আচমকা শুভ্র বাচ্চাদের মতো হু হু করে কেঁদে দিল।